আচ্ছা দেখো এখানে তাহলে কিছু এমসিকিউ আমরা দেখি। এদিক দেখো যে টর্কের একক হচ্ছে নিচের কোনটি, তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে আমরা কি দেখলাম দেখো আর এফ সাইন থিটা, তাহলে আর এফ, তাহলে আর এর হচ্ছে কত দেখো মিটার, আর এই যে এফ এর হচ্ছে একক নিউটন, তাহলে আমরা কি পেয়ে গেলাম নিউটন মিটার। তাহলে কি সি নম্বর অ্যান্সার। তাহলে টর্কের একক হচ্ছে কি দেখো, টর্কের একক নিউটন মিটার। দেখো যে একটি রডে ঘড়ির কাঁটার দিকে 10 নিউটন মিটার টর্ক এবং ঘড়ির কাঁটার বিপরীতে 15 নিউটন মিটার টর্ক প্রয়োগ করা হলো, মোট টর্ক হচ্ছে কত। তাহলে এই যে দেখো ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলছে না, তাহলে দুইটা টর্ক না, তাহলে টাউ টোটাল ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, টাউ 1 প্লাস টাউ 2 না। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, যেটা ঘড়ির কাঁটার দিকে তার সামনে কি হয় দেখো তো মাইনাস হয় না, আর যেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 15 নিউটন মিটার, তাহলে এখানে এটার সামনে কি হবে দেখো 15 এবং 15 সামনে প্লাস হবে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটার বিপরীতে হলে প্লাস আর ঘড়ির কাঁটার দিকে হলে কত দেখো মাইনাস। তাহলে এই দুটা যোগ করলে আমরা কত পাবো 5 নিউটন মিটার পাবো না। তাহলে এখানে দেখো 5 নিউটন মিটার, কিন্তু 5 নিউটন মিটারটা ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীতে পাইলাম আমরা বিপরীতে। এই যে দেখো এই জায়গা থেকে এর সামনে প্লাস আছে, তার মানে প্লাস দ্বারা বোঝাচ্ছে ঘড়ির কাঁটার কোন দিকে বিপরীতে, তো ঘড়ির কাঁটার বিপরীতে হলে টাওয়ের মান কি হয় পজিটিভ হয়। দেখো টর্ক একটা কেমন রাশি, তো আমরা তো জানি একটু আগে দেখলাম যে টাও হচ্ছে এইটা অবস্থান ভেক্টর, যে বিন্দুতে বল প্রয়োগ করবা সে বিন্দুর অবস্থান ভেক্টর এবং ওই বিন্দুতে প্রয়োগকৃত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। তাহলে এটা একটা কি রাশি দেখো, এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি, ঠিক আছে না। তাহলে এটা কোনটা হবে দেখো, এটা হবে ভেক্টর রাশি। তাহলে এই যে এটা সি নম্বর। দেখো রডে বল প্রয়োগ করা হলো ঘূর্ণন অক্ষের খুব কাছাকাছি, টর্ক কেমন হবে। ঘূর্ণন অক্ষের যত কাছাকাছি বল প্রয়োগ করবা তত টর্কের মান কি হবে কম হবে না, আর যত দূরে বল প্রয়োগ করবা তত কি হবে টর্কের মান বেশি হবে, কারণ টাওটা হচ্ছে আর এর উপর নির্ভর করে এবং আর এর সমানুপাতিক। তাহলে আর এর মান যত বেশি হবে তত হচ্ছে টাওয়ের মান বেশি হবে, তাহলে টাও সমানুপাতিক আর। তাহলে এই জায়গা থেকে দেখো যে এইটা কি হবে, আর এর মান যত কম হবে ঘূর্ণন অক্ষের যত কাছাকাছি হবে তত কি হবে তত কম হবে, তাহলে কোনটা অ্যান্সার কম। দেখো একটি বস্তুতে 0 টর্ক প্রয়োগ করলে বস্তুটি ঘূর্ণন করবে, ঘূর্ণন থামবে, এটা একটা বস্তু, তুমি এর উপর কোনো যদি বল প্রয়োগ না করো, এটা মনে করো ঘূর্ণন অক্ষ, তাহলে এইটা কি হবে না ঘূর্ণন করবে না, তুমি বল টর্ক কি করতেছো, টর্ক হচ্ছে 0 প্রয়োগ করতেছো, ঠিক আছে না। তাহলে টর্ক যদি তুমি প্রয়োগ না করো তাহলে এখানে কি হবে না কোনো প্রকার ঘূর্ণন হবে না। নিচের কোনটিতে টর্ক ব্যবহার হয়, লিফট উঠানো, গাড়ি থামানো, দরজা খোলা, হালকা আলো জ্বালানো। লিফট উঠানো এটাতে কি কোনো টর্ক প্রয়োগ হয়, এটা তো সোজাভাবে ওঠাও। গাড়ি থামানো এটা তো রৈখিক জিনিসপত্র, এখানে তো কৌণিক কিছু নাই গাড়ি, এখানে গাড়ি থামালে কি হয় মন্দন হয়, ঠিক আছে না, এর মানটা ঋণাত্মক হয়। দেখো দরজা খোলা, দরজা যদি খোলো তাহলে দরজাটা কি হয় দেখো যে দেয়ালের সাথে এক প্রান্ত লেগে থাকে এবং এক প্রান্ত ঘুরতে থাকে, তাহলে এটা কি হবে দেখো এটা সঠিক। হালকা আলো জ্বালানো, আলো জ্বালানোর সাথে টর্কের কোনো সম্পর্ক না এখানে। এখানে দেখো টর্কের সূত্র অনুযায়ী কোন বল প্রয়োগ করলে টর্ক সর্বোচ্চ হয়, তাহলে টাওয়ের মান আমরা সর্বোচ্চ পাবো কখন দেখো, আমরা তো জানি যে টাও ইকুয়াল টু আর এফ সাইন থিটা, তো সাইন থিটার মান যখন সর্বোচ্চ হবে তখন হচ্ছে টর্কের মানটা সর্বোচ্চ হবে। একটু আগে দেখলাম সাইন থিটা ইকুয়াল টু সাইন কত 90 ডিগ্রি, কারণ এই যে এই সাইন থিটার সর্বোচ্চ মানটা কতটুকু, সাইন থিটার সর্বোচ্চ মানটা হচ্ছে 1, তাহলে এই জায়গা থেকে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি দেখো, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, কত ডিগ্রি কোণে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে টর্ক সর্বোচ্চ পাবা। এদিক দেখো যদি বল 15 নিউটন এবং দূরত্ব 2 মিটার হয় এবং কোণ 30 ডিগ্রি হয় তাহলে টর্ক কত, দেখো টাও ইকুয়াল টু আর এফ সাইন থিটা, এভাবেই বলা থাকবে, খুব সোজা সোজা প্রশ্ন তাই না। তাহলে এই যে সোজা লাগতেছে তুমি বুঝতেছো টপিক, তাই এদিক দেখো 15 এফ এর মান, আর এর মান কতটুকু দেখো 2, আর সাইন কত দেখো সাইন হচ্ছে 30, তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ যদি হয় তাহলে এটা কত হবে দেখো 15 নিউটন মিটার, ঠিক আছে না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার এ নম্বর। একটি বল 5 মিটার দূরে 10 নিউটন বল প্রয়োগ করছে,
তাহলে কত মিটার দূরে? আর এর মান হচ্ছে 5 মিটার দেওয়া আছে। এফ এর মান হচ্ছে কতটুক দেখো, 10 নিউটন বলের কথা বলা আছে। তবে কোণ 0 ডিগ্রি, কত ডিগ্রি কোণে? থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে এখানে টর্ক কি হবে? না হবে না? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কত দেখো, 0। তাহলে টর্কের মান কত হবে দেখো, 0, কারণ টাউ ইকুয়াল টু তুমি কত জানো? আর এফ সাইন কত দেখো, সাইন থিটা। তাহলে সাইন থিটার মান যদি 0 পেয়ে যাও, তাহলে আর এফ যেই মানই হোক না কেন সেটা তুমি কত পাবা? 0ই পাবা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার এ। একটি বস্তুর উপর 6 নিউটন টর্ক প্রয়োগ করা হলো। তাহলে এটা একটা বস্তু, এর উপর হচ্ছে 6 নিউটন বল হচ্ছে, টর্ক হচ্ছে তুমি প্রয়োগ করছো। এটা হচ্ছে ই অক্ষ, ঘূর্ণন অক্ষ। অবস্থান ভেক্টর হচ্ছে কত মিটার দেখো, অবস্থান ভেক্টর হচ্ছে 2 মিটার। তাহলে এটা হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে এর উপর বল প্রয়োগ করছো 6 নিউটন। এবং কত ডিগ্রি কোণে প্রয়োগ করছো? এটা কিন্তু 60 ডিগ্রি কোণে প্রয়োগ করছো বলে দিছে। তাহলে এই যে 60 ডিগ্রি। তাহলে বলের মান হচ্ছে কতটুকু? ঠিক আছে না? তাহলে টাউ ইকুয়াল টু হচ্ছে তুমি জানো আর এফ হচ্ছে সাইন থিটা। এবার তোমাকে কিসের মান বের করতে বলছে? এফ এর মান। এফ ইকুয়াল টু হচ্ছে টাউ ভাগ হচ্ছে কত দেখো, আর সাইন থিটা। তাহলে টাউ এর মান কত এখানে দেখো, টাউ এর মানটা বলা আছে 6। আর এর মান হচ্ছে কতটুকু দেখো, আর এর মান এখানে দেওয়া আছে 2 মিটার। আর সাইন কত ডিগ্রি দেখো, 60 ডিগ্রি। এটা বের করো তো কত পাও? 6 ভাগ √3 মানে 3√3 এরকম আসবে। তাহলে 3√3 সমান কত? না, ওটা একটু ভিন্ন ছিল, একই জিনিস, মানগুলা ভিন্ন ছিল। কত? √3 কই? তুমি পুরোটা করো, 6 ভাগ 2 কত? সাইন 60 ডিগ্রি। তাহলে হচ্ছে এখানে কত পাও? 2√3 সমান কত বের করো। এখানে হচ্ছে কত পাও? হ্যাঁ, 3.46 নিউটন পেয়ে গেলা। তাহলে অ্যান্সার কোনটা হবে? পি নম্বর। এদিক দেখো, দুটি বল দেওয়া হলো। বল যথাক্রমে একটা হচ্ছে 10 নিউটন 1.5 মিটার দূরে। কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তুমি 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করছো। বল হচ্ছে 10 নিউটন দিছো, আর দূরত্ব হচ্ছে 1.5 মিটার। এবং বলা হচ্ছে 20 নিউটন বল হচ্ছে 1 মিটার দূরে, কোণ হচ্ছে 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি কোণের জন্য তুমি হচ্ছে টর্ক কত পাবা? 0 নিউটন মিটার। আর এখন দেখো 90 ডিগ্রির জন্য হচ্ছে তুমি কত পাবা? 90 ডিগ্রির জন্য এফ এবং আর এর হচ্ছে কি গুণ করে দাও। তাহলে 10 ইন্টু হচ্ছে 1.5। তাহলে টোটাল টর্কটা কতটুকু দেখো, যে 10.5, সরি এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 0। তাহলে এইটুক কত দেখো, 15 নিউটন কত দেখো, নিউটন মিটার। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে যে 15 হচ্ছে নিউটন মিটার। মানে টোটাল টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে টাউ 1 প্লাস হচ্ছে কত, টাউ 2। তো একটার মান তো তুমি 0 ডিগ্রি কোণ যেহেতু, আর একটার মান হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে কতটুক দেখো, ইন্টু হচ্ছে 10। তাহলে এই জায়গা থেকে তুমি কত পেয়ে গেলে? 15 নিউটন মিটার। এদিক দেখো, একটি ঘূর্ণায়মান চাকার 3টি বল প্রয়োগ করা হলো 3টির ভিন্ন স্থানে। দেখো এখান দেখো F1 বল 6 নিউটন 1 মিটার দূরে 90 ডিগ্রি কোণ। তাহলে এটার জন্য তুমি 0 পাবা না, পাবা, মানে টর্কের মান পাবা। এই যে এইটার জন্য দেখো F2 বল R2 দূরত্ব, থিটার মান 0 ডিগ্রি। তাহলে এটার জন্য তুমি 0 পাবা। এই যে F3 বল R3 দূরত্বে, থিটার মান 180 ডিগ্রি। তাহলে সাইন 180 ডিগ্রির মান কত বলতো? সাইন 180 ডিগ্রির মান কত? 0। তাহলে এখানে দেখো সাইন 180 ডিগ্রির মান 0। তাহলে এটাও হচ্ছে 0। তাহলে এই দুটার জন্য আমরা টর্ক পাবো না। টর্ক পাবো কোন দুইটা, কোনটার ক্ষেত্রে? F1 এর জন্য। F2 বাদ, F3 বাদ। F1 এর জন্য কতটুকু টর্ক পাবো দেখো, যে F1 ইন্টু হচ্ছে কত দেখো, R1। সাইন 90 ডিগ্রির মান তো হচ্ছে 1। তাহলে এইটুক ইকুয়াল টু এটা কত দেখো, টর্ক। তাহলে F1 এর ভ্যালুটা হচ্ছে 6, R1 এর ভ্যালুটা হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে কত? 6 নিউটন মিটার। তাহলে অ্যান্সার এ নম্বর। এখান দেখো আমরা নতুন টপিকে চলে আসি একটা, মানে কৌণিক আমাদের হচ্ছে এগুলো সম্পর্কিতই। এই টপিকটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, জানা দরকার, একই সাথে জেনে নাও একটু। কৌণিক ভরবেগ।
তাহলে আমরা কিসের কথা বলতেছি দেখো, আমরা হচ্ছে বলতেছি কৌণিক ভরবেগের কথা। তো কৌণিক ভরবেগ জিনিসটা কি? কৌণিক কণার ঘূর্ণন কেন্দ্র হতে রৈখিক ভরবেগের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? এবং রৈখিক ভরবেগের হচ্ছে ভেক্টর গুণফলকে হচ্ছে কি বলা হয়? কৌণিক ভরবেগ বলা হয়। এই যে দেখো, এটা মনে করো একটা বস্তু কোনো কণার ঘূর্ণন কেন্দ্র হতে, মনে করো যে এইটাকে কেন্দ্র করে হচ্ছে ঘুরে, কোনো কণা বা কোনো বস্তু ঘুরতেছে মনে করো, ঠিক আছে? তো এই জায়গায় মনে করো যে রৈখিক ভরবেগ হচ্ছে অ্যাপ্লাই হইতেছে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার যে দূরত্ব আছে না, এই যে এই দূরত্ব মনে করো আর, এবং বলা হচ্ছে রৈখিক ভরবেগ, এটা যে এই বিন্দুর জন্য যে রৈখিক ভরবেগ আছে এর স্পর্শক বরাবর যখন কোনো বস্তু ঘুরে, মনে করো যে একটা বস্তু হচ্ছে কি হইতেছে, এই যে এই বৃত্তাকার পথে হচ্ছে ঘুরতেছে, এরকম একটা বৃত্তাকার পথে কি করতেছে, একটা বস্তু হচ্ছে ঘুরতেছে, তখন কি হয় দেখো, তার যে অক্ষ থাকে, ঠিক আছে না, অক্ষের সাথে কোনো একটা বিন্দুতে স্পর্শক বরাবর কি থাকে, স্পর্শক বরাবর হচ্ছে রৈখিক ভরবেগ থাকে, এবং এটা দূরত্ব কতটুকু দেখো, দূরত্ব হচ্ছে আর। তাহলে আর দূরত্বে কোনো একটা বিন্দু তার স্পর্শক বরাবর কি হইতেছে দেখো, এই যে এইভাবে মানে এইভাবে ঘুরতেছে, আর এর স্পর্শক বরাবর হচ্ছে কি হইতেছে, এই পি ক্রিয়া করতেছে। এখন তোমাকে বলা হচ্ছে এই দুইটার ভেক্টর গুণফল, এই যে এই অবস্থান ভেক্টর এবং এই যে এই পি এর ভেক্টর গুণফলটাকে আমাদের বলা হচ্ছে কৌণিক ভরবেগ। এখন তুমি যদি এই জায়গায় দেখো ওই জিনিসটা, তাহলে কৌণিক ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল। এল ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এই জায়গায় আর দূরত্বে কোনো একটা বিন্দু ঘুরতেছে, যেটার হচ্ছে রৈখিক ভরবেগ কত, পি। তাহলে এখান থেকে এইটাই আমরা হচ্ছে কি পেয়ে গেলাম দেখো, কৌণিক ভরবেগ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা কিসের ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে কৌণিক ভরবেগের ভ্যালু পেয়ে গেলাম। এখন আর কি বলা হচ্ছে এখানে দেখো, তুমি যদি এত কঠিন করে না বলতে চাও তাহলে তুমি সহজে দেখো যে ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধ ভেক্টর, এই যে একটা বস্তু ঘুরতেছে বা বিন্দু ঘুরতেছে, তো এটার ব্যাসার্ধ ভেক্টর কতটুকু, আর এর ঘূর্ণন কেন্দ্র থেকে যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ ভেক্টর বলা হয়, এবং রৈখিক ভরবেগের গুণফল, ভেক্টর গুণফল, কেমন গুণফল, ভেক্টর গুণফল, এটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ, ঠিক আছে? তাহলে এভাবেও আমরা বলতে পারি। তো কৌণিক ভরবেগ অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো কোনো বস্তুর ঘূর্ণনগত গতি বজায় রাখার প্রবণতার পরিমাণ, কোনো বস্তু যে ঘুরবে এটার গতি বজায় রাখার পরিমাণটাই হচ্ছে কি কৌণিক ভরবেগ, এবং এটি ভেক্টর রাশি, এই যে অবশ্যই একটা ভেক্টর রাশি, যেহেতু এটা ভেক্টর গুণফল সেহেতু এটা একটা ভেক্টর রাশি, যা বস্তুর ঘূর্ণনের সময় তার ভর বেগ এবং অবস্থানের উপর নির্ভর করে। এই যে এটা ঘূর্ণনের সময় তার ভর বেগ এবং অবস্থান কয়টা জিনিসের উপর নির্ভর করে, তিনটা জিনিসের উপর নির্ভর করে, এগুলোই কিন্তু এমসিকিউ আসে, ঠিক আছে? তো তুমি দেখো এই যে আর ক্রস পি, তুমি এইটাকে চাইলেই কত লিখতে পারবা, দেখো আর পি হচ্ছে সাইন থিটা লিখতে পারবা না, দেখো যে আর পি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এম ভি, তাহলে আর এম ভি কত, দেখো এম ভি হচ্ছে সাইন থিটা লিখতে পারবা, ঠিক আছে না? তো এটা কিসের উপর নির্ভর করবে, এই যে আর এর উপর, এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে, ভরের উপর, এবং এটা হচ্ছে কিসের উপর নির্ভর করবে, দেখো বেগের উপর নির্ভর করে, ঠিক আছে? তাহলে ভর বেগ এবং অবস্থানের উপর কি করে, এটা নির্ভর করে। এখন আর আর পি এর মধ্যবর্তী কোণ যদি থাকে তখন হচ্ছে এটা থিটার উপর কি করবে, থিটার উপর নির্ভর করবে। তাহলে এটা কোন রূপ, এটা হচ্ছে ভেক্টর রূপ, এল ইকুয়াল টু আর ক্রস পি, এটা হচ্ছে কি রূপ দেখো, এটা হচ্ছে ভেক্টর রূপ। তো তুমি যদি এইটার হচ্ছে কি নির্ণয় করতে চাও, তাহলে এটার সর্বোচ্চ মানটা কত হবে দেখো তো, আর পি না, এটা হচ্ছে কি এল ম্যাক্স, এল এর ম্যাক্সিমাম মানটা কত, এল এর ম্যাক্সিমাম মানটা তুমি হচ্ছে আর পি পাবা, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে কি সর্বোচ্চ। তাহলে এখানে দেখো যে 90 ডিগ্রি যখন কোণ হবে থিটার মান, তখনই তুমি কি পাবা, তখনই হচ্ছে এটার মান সর্বোচ্চ পাবা। তো এই যে আর কত লেখা যাবে, আর হচ্ছে এম ভি লেখা যাবে। তো এখানে দেখো এই যে আর, এইটার হচ্ছে মিটার, আর এই যে ভরের একক হচ্ছে কত দেখো, কেজি, আর এইটা কত দেখো, মিটার পার হচ্ছে কতটুকু দেখো, সেকেন্ড। বোঝা গেছে? তাহলে তুমি এই জায়গা থেকে এটার একক কত লিখতে পারবা, কেজি, মিটার মিটার গুণ করলে কত দেখো, মিটার স্কোয়ার, আর এখানে কত দেখো, এটা হচ্ছে পার সেকেন্ড। তাহলে এটা কি পেয়ে গেলা, এটা তুমি একক পেয়ে গেলা। মাত্রা যদি বের করো তাহলে এই জায়গা থেকে মাত্রা কি লিখতে পারবা, দেখো এটা কৌণিক ভরবেগের হচ্ছে তুমি হচ্ছে মাত্রা লিখবা এল,
এল ইকুয়াল টু কতটুক দেখো, এই যে কেজির জায়গায় তোমার কত বসবে এম, মিটারের জায়গায় এল, তাহলে এল স্কোয়ার, আর সেকেন্ডের জায়গায় টি ইনভার্স টি, তাহলে এখানে কত টি ইনভার্স। তাহলে আমরা একক এবং মাত্রাও পেয়ে গেলাম কৌণিক ভরবেগের ক্ষেত্রে। কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা কি বুঝতে পারছো? আমরা তাহলে কৌণিক ভরবেগের সাথে কিসের কথা বলতেছি আমরা? কৌণিক বেগ। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা যদি এখানে দেখি কৌণিক ভরবেগের কথা একটু আগে দেখলাম, সেটা এল ইকুয়াল টু কত পাইছি আর ক্রস পি। তো এখান থেকে আমরা এল ইকুয়াল টু আর পি সাইন কত লিখতে পারবো দেখো থিটা। তো থিটা ইকুয়াল টু যখন কত ডিগ্রি 90 ডিগ্রি, তখন এল ইকুয়াল টু কতটুকু আর পি না। এখান দেখো আর পি ইকুয়াল টু কতটুক দেখো এমভি, এটা লেখা যায়। তো এই জায়গা থেকে আর আছে আমাদের এম আছে, ভি ইকুয়াল টু কত দেখো তো ওমেগা আর না। তো এই জায়গা থেকে আর আর গুণ করলে আমরা কি পাবো আর স্কোয়ার এম, আর এখানে কত দেখো ওমেগা থাকে। তো এখানে এম আর স্কোয়ার ইন্টু হচ্ছে কত দেখো ইন্টু হচ্ছে ওমেগা। তো এই জায়গায় কত পাইলাম আমরা ওমেগা পাইলাম, আর এখানে কত আছে দেখো আই আছে। বলো কিছু বললা? বলছি না, দেখো এদিক দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম এল ইকুয়াল টু কত দেখো এল ইকুয়াল টু হচ্ছে ওমেগা আই। তাহলে আমরা হচ্ছে কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের কি পেয়ে গেলাম দেখো সম্পর্ক পেয়ে গেলাম, যেখানে এলটা হচ্ছে কি এল কৌণিক ভরবেগ। এগুলো কিন্তু ছোট ছোট ম্যাথে কাজে লাগবে, বড় ম্যাথের কোনো ছোট অংশ বের করার সময় এই যে এই জিনিসগুলো হচ্ছে লাগে। এখানে দেখো ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, তাহলে কৌণিক কি দেখো কৌণিক বেগ। আই ইকুয়াল টু কত দেখো আই ইকুয়াল টু হচ্ছে এটা কি এটা জড়তার ভ্রামক। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা হচ্ছে জড়তার ভ্রামকও হচ্ছে পেয়ে গেলাম। এইটুক হইল। এখন দেখো কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র। তাহলে কৌণিক ভরবেগের নিত্যতার সূত্রটা হচ্ছে কি, কোনো বস্তুর উপর টর্ক শূন্য হলে, মানে কোনো একটা বস্তুর উপর তুমি এখানে কোনো প্রকার হচ্ছে কি করো না টর্ক প্রয়োগ করো না, বস্তুর কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। মানে টর্ক প্রয়োগ করো নয় নতুন করে, বুঝতে পারছো? কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হলে, মানে এখন তুমি নতুন করে কোনো টর্ক প্রয়োগ করবে না, তাহলে কি হবে দেখো কৌণিক ভরবেগ আগে যা ছিল তাই থাকবে। এই কথাটা বলতেছে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এই কথার অর্থ কি, যে আদি কৌণিক ভরবেগ আর শেষ কৌণিক ভরবেগ কি হবে সমান হবে। ঠিক আছে, তাহলে এই কথার অর্থ এই যে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকা মানেই হচ্ছে আদি কৌণিক কি দেখো আদি কৌণিক ভরবেগ আর কি আর হচ্ছে শেষ কৌণিক ভরবেগ, এই দুটা কি এই দুটা সমান থাকবে। তার মানে এই জায়গায় আমরা বলতে পারবো L1 ইকুয়াল টু হচ্ছে কত L2। L1 এর মান কত লিখতে পারবা দেখো তো, L1 ইকুয়াল টু আমরা আই এল ইকুয়াল টু আমরা আই ওমেগা পাইলাম না, তাহলে এটাকে লেখা যায় I1 ওমেগা 1, আর এইটাকে লেখা যায় কত দেখো I2 কত I2 ওমেগা 2। তাহলে এখান থেকে যদি কখন তোমাকে বলে যে এটা কি থাকবে সংরক্ষিত থাকবে, তাহলে তুমি I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 এই সূত্র অ্যাপ্লাই করে তখন তুমি ম্যাথ করতে পারবা। যদি বলে যে কৌণিক ভরবেগ সংরক্ষিত আছে বা থাকবে, বা এই বস্তুতে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকলে I1 এর মান কত হবে বা জড়তার ভ্রামক কত হবে দ্বিতীয় বস্তুর প্রথম বস্তু, তখন তুমি কি করতে পারবা, তখন এই যে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ভালো একটা ইম্পর্টেন্ট সূত্র কিন্তু মনে রাখবা। এইদিক দেখো
কৌণিক বেগটা হচ্ছে আসলে কি? যে হারে কোনো বস্তু ঘূর্ণন অক্ষের চারপাশে কোনো কোণ অতিক্রম করে। বলো। আচ্ছা, বুঝছো, ঠিক আছে। এদিক দেখো, কৌণিক বেগ যে হারে কোনো বস্তু কোনো ঘূর্ণন অক্ষের চারপাশে কোণ অতিক্রম করে, যে হারে, এটা দ্বারা তুমি কি বুঝতেছো? এখন একটা বস্তু মনে করো যে এইভাবে হচ্ছে কি করতেছে, অতিক্রম করতেছে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেছে। একটা বস্তু মনে করো এই জায়গায় ছিল, প্রথমত এই জায়গা থেকে কোথায় আসলো, মনে করো যে এই জায়গায় আসলো, ঠিক আছে। তাহলে ঘূর্ণন অক্ষ কোনটা? এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ না? দেখো, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ। তাহলে এইটুক দেখো, এই দুটা জায়গায় যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে একটা কি কোণ উৎপন্ন করবে? থিটা কোণ উৎপন্ন করবে না? এই যে দেখো, এই থিটাটা আমরা কোন এককে নিব? রেডিয়ান এককে। তো এইটা যদি টি সেকেন্ডে অতিক্রম করে, কত সেকেন্ডে অতিক্রম করে? টি সেকেন্ডে। মনে করো এতটুকু অতিক্রম করলো, তোমাকে কি বলছে জানো? তোমাকে বলা হচ্ছে যে হারে বলতে কি বুঝো তুমি? 1 সেকেন্ডের কথা বলছে এখানে। কত সেকেন্ড? 1 সেকেন্ড। মানে 1 সেকেন্ডে কোনো বস্তু তার ঘূর্ণন অক্ষের চারপাশে কতটুকু কোণ উৎপন্ন করবে রেডিয়ান এককে, সেটাই হচ্ছে তার কৌণিক বেগ। এখন দেখো, 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেটাই কৌণিক বেগ। সহজ ভাষায় যদি আমরা বলি, তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে তার কি? কৌণিক বেগ। তো টি সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করে? মনে করো থিটা। তাহলে অতএব 1 সেকেন্ডে কোনো বস্তু কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে? দেখো তো, থিটা ভাগ হচ্ছে টি। তাহলে এটাই কৌণিক বেগ না? তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে কতটুক? দেখো, ওমেগা ইকুয়াল টু থিটা ভাগ কত? থিটা ভাগ হচ্ছে টি। তো এটার একক কি হবে? দেখো তো, একক যদি তুমি দেখো, তাহলে উপরে কি রেডিয়ান না, আর নিচে কি দেখো সেকেন্ড না? তাহলে এটার একক হবে রেডিয়ান পার কত? রেডিয়ান পার হচ্ছে সেকেন্ড। এদিক দেখো, কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের 3টা সূত্র আছে। আমরা এই 3টা সূত্র আজকে দেখব, তারপর ক্লাস শেষ করব। তো কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের সূত্রাবলী। প্রথম সূত্র, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, ঠিক আছে, এবং এটা এবং হবে, বুঝতে পারছো? এবং ঘূর্ণনরত বস্তু চিরকাল সুষম কৌণিক বেগে ঘুরতে থাকবে। এটা দেখো যে আমরা যখন রৈখিক গতির ক্ষেত্রে পড়তাম, তখন প্রথম সূত্রটা কি পড়তাম বলতো? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, ঠিক আছে না? তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকবে। ঠিক তেমনই এখানে যে জায়গায় হচ্ছে বল, সেই জায়গায় হচ্ছে কি দেখো, এখানে ব্যবহার করতে হবে তোমাকে টর্ক, ঠিক আছে। আর গতিশীল যে জায়গায় কথা উল্লেখ ছিল, বা বেগ যে জায়গায় থাকবে, সেইটা হচ্ছে কি হবে? দেখো, সেই জায়গায় হচ্ছে ঘূর্ণন কথাটা আসবে, বুঝতে পারছো? তাহলে সে জায়গায় কি আসবে? সে জায়গায় হচ্ছে ঘূর্ণন কথাটা আসবে। তাহলে এখানে দেখো, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির আর ঘূর্ণনরত বস্তু কি হবে? চিরকাল সুষম কৌণিক বেগে কি হবে? ঘুরতে থাকবে। এখন তুমি দেখো যে বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করবা না, মানে হচ্ছে টাউ ইকুয়াল টু হচ্ছে কত হবে? দেখো, নেট টর্কটা হচ্ছে কত হবে? মোট টর্কটা হচ্ছে 0 হবে। তাহলে মোট টর্কটা যদি 0 হয়, তাহলে কি হবে? এই বস্তুটা যে বেগে ঘুরতেছিল সেই কৌণিক বেগেই ঘুরবে। মানে ওমেগাটা কি থাকবে বলতো? ওমেগাটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। যদি বস্তুটা স্থির থাকে তাহলে স্থির থাকবে, যদি বস্তুটা আগে থেকে একটা কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে সে কি হবে? তাহলে সে হচ্ছে কৌণিক বেগেই হচ্ছে ঘুরতে থাকবে। তাহলে এইটা হচ্ছে কি? ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এই জায়গা থেকে আমরা দেখলাম যে নেট টর্কটা হচ্ছে 0। কতটুকু টর্ক প্রয়োগ করছো এর উপর তুমি? 0। কোনো টর্ক প্রয়োগ করে নাই, তখন কি হবে? ওমেগাটা কনস্ট্যান্ট, এটাই মৌলিক। এখন এই জায়গা থেকে আরও দুইটা জিনিস, এই প্রথম সূত্র থেকে কি কি ধর্মটা প্রকাশ পায়? একটা হচ্ছে জড়তার ধর্ম প্রকাশ পায়,
মানে বস্তু যে অবস্থায় থাকে ঠিক সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা, সেটাই আমরা জড়তা বলি। তাহলে ওমেগা যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকতে যাচ্ছে, এবং নিট ত্বরণটা হচ্ছে শূন্য। যেখানে বল নাই সেখানে ত্বরণ শূন্য হবে, এটাই স্বাভাবিক বিষয়। তাহলে এই জায়গা থেকে আমরা আরও একটা জিনিস দেখলাম যে এখানে হচ্ছে জড়তার ধর্ম প্রকাশ পায়, প্রথম সূত্র থেকে আমরা জানলাম, এবং নিট ত্বরণটা কত হবে দেখো, শূন্য হবে, এটাও জানলাম। দ্বিতীয় সূত্র কি বলতেছে দেখো, যে ঘূর্ণনরত বস্তুর টর্কের পরিবর্তনের হার, ঠিক আছে, প্রযুক্ত টর্কের হচ্ছে সমানুপাতিক, এবং কি দেখো কৌণিক টর্কের পরিবর্তন প্রযুক্ত টর্কের দিকে, এবং কৌণিক যে টর্কটা হবে এই টর্কটা কি হবে, প্রযুক্ত টর্কের কি হবে দেখো, প্রযুক্ত টর্কের হচ্ছে দিকে হবে। মানে ঘূর্ণনরত বস্তুর কৌণিক টর্কের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের কি হবে, প্রযুক্ত টর্কটার হচ্ছে সমানুপাতিক হবে। আর কৌণিক টর্কের পরিবর্তন প্রযুক্ত টর্কের কি হবে, প্রযুক্ত টর্কের হচ্ছে দিকে হবে। এখন একটা জিনিস দেখো, যে আমরা যখন দ্বিতীয় সূত্র রৈখিকের ক্ষেত্রে পড়তাম তখন আমরা কি পড়তাম বলতো, তখন আমরা পড়তাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এর বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা একটা বস্তুর ভরবেগের হচ্ছে কি, পরিবর্তনের হার। তখন আমরা কি জানতাম, ভরবেগের পরিবর্তন mv মাইনাস হচ্ছে mu। এটা মনে করো একটা আদিবেগ ছিল, আর একটার শেষ বেগ একটা হইলো। এই যে এইটার হচ্ছে পরিবর্তনের হার মানে সময় দ্বারা ভাগ, এইটা হচ্ছে কার সমানুপাতিক দেখো, এর উপর প্রযুক্ত বলের হচ্ছে সমানুপাতিক, এফ বল প্রয়োগ করছে। এবং কি দেখো, এবং হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করে, এই যে এটার বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনটাও কি হবে, সেদিকেই হবে, এই কথাটা। তাহলে আমরা কি এটা হচ্ছে কিসের ক্ষেত্রে জানতাম দেখো, এটা হচ্ছে রৈখিকের ক্ষেত্রে। তাহলে কৌণিকের ক্ষেত্রে কি হবে, কৌণিকের ক্ষেত্রে আমাদের কৌণিক দিয়ে হচ্ছে কি করা লাগবে, ঠিক আছে না। তাহলে ভরবেগের পরিবর্তন, এটা মনে করো শেষ ভরবেগ, তাহলে এটা হচ্ছে ফাইনাল ভরবেগ। আর এদিকে দেখো যে এখানে মনে করো ইনিশিয়াল ভরবেগ। এই যে এই ভরবেগটার পরিবর্তনের হারটা কার সমানুপাতিক হবে দেখো, টর্কের সমানুপাতিক। এর উপর যে টর্কটা তুমি প্রয়োগ করবা এই বস্তুর উপর মনে করো, এই টর্কের উপর টর্কের সমানুপাতিক, ঠিক আছে না। এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে কৌণিকের ক্ষেত্রে। এখন তোমাকে কি বলা হচ্ছে, পরেরটাই দেখো, পরেরটাই বলা হচ্ছে তৃতীয় সূত্র, একটি বস্তুর উপর প্রয়োগকৃত টর্ক প্রয়োগ করলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীত দিকে টর্ক প্রয়োগ করবে। হ্যাঁ ঠিকই তো, আমরা যখন রৈখিকের ক্ষেত্রে জানতাম তখন আমরা কি জানতাম, মনে করো যে এটা হচ্ছে কি, একটা হচ্ছে স্থান, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভূমি। তো তুমি যদি এর উপর কি করো দেখো, এই যে এইভাবে হচ্ছে বল প্রয়োগ করো, ঠিক আছে না, তুমি কি করতেছো, এই দিক বরাবর হচ্ছে বল প্রয়োগ করতেছো, F1 বল প্রয়োগ করতেছো। তাহলে এই ভূমিও তোমাকে এই দিক বরাবর একটা বল দিবে, F2 পরিমাণ বল দিবে। এই F1 আর F2 এর মান সমান হবে, এবং বিপরীত দিকে দেখো F1 যেদিকে দিছে F2 তার বিপরীত দিকে দিছে, F1 দিছে নিচের দিকে, F2 দিছে উপরের দিকে। তাহলে F1 ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে মাইনাস F2, মানে হচ্ছে দিকটা কি, দিকটা হচ্ছে বিপরীত। এটা আমরা রৈখিকের ক্ষেত্রে জানি। কৌণিকের ক্ষেত্রে কি বলতেছে, যতটুকু টর্ক প্রয়োগ করবা, এই যে এই বস্তুটা মনে করো ঘুরতেছে, এই যে এই যে এরকম পথ হচ্ছে ঘুরতেছে, তাহলে অবশ্যই এটার উপর একটা টর্ক প্রয়োগ হয়েছে। এর ইনিশিয়াল টর্কটা কত, মনে করো টাউ1, তাহলে এর বিপরীত দিকে আরও একটা টর্ক প্রয়োগ হইতেছে এখানে, সেটা হচ্ছে টাউ2। তো এই টাউ1 আর টাউ2র মানটা হচ্ছে সমান, কিন্তু এটা হচ্ছে কি দেখো বিপরীত দিকে, যার কারণে কি হবে, যার কারণে এখানে সামনে একটা মাইনাস বসবে। বোঝা গেল কি? তাহলে এই যে এখানে দেখো কৌণিক বেগের ক্ষেত্রে বা কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের যে তিনটা সূত্র ছিল, এই তিনটা সূত্র হচ্ছে আমরা দেখলাম। তাহলে আমরা অনেক কিছুই দেখলাম আজকে, টর্ক থেকে শুরু করে দেখো আস্তে 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 সব কিছুই আমরা কি করলাম। টর্কের যত রকমের ম্যাথ হইতে পারে, এমসিকিউ হইতে পারে, টর্কের যত গভীর জিনিস আসুক না কেন, এখন তুমি কি পারবা এগুলো যদি ভালোভাবে করো আর কি।